ভারত চীনের টানাটানিতে ঝুলে আছে তিস্তা মহাপরিকল্পনা, থমকে মোংলা বন্দর সম্প্রসারণের কাজও। কূটনৈতিক বিচক্ষণতায় প্রকল্প বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। কেন আসছেন এখানে? কে আসছে? কেন বাচ্চাকে নিতে? সন্তানের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে অবাধে ব্যবহার। প্রকল্প শেষ হলো, নিয়ম মেনে জমা হয় না পরিবহন পুলে, গাড়ির প্রকৃত সংখ্যাও জানে না অধিদপ্তর। এবার 50 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতারক। চট্টগ্রামের খাতুনগঞ্জে 38 বছরের ব্যবসায়ীদের হাজার কোটি টাকা লোপাট। অবৈধ ডিওর কারণেই থামছে না প্রতারণা, দাবি পুলিশের। কুশিয়ারার পানিতে ভাসছে জকিগঞ্জ। সিলেটে কেন্দ্র ডুবে থাকায় মঙ্গলবার এইচএসসি পরীক্ষায় বসা নিয়ে শঙ্কা। উত্তরে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সকালের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভারত চীনের টানাটানিতেই যেন ঝুলে আছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে সমাধান চান আন্দোলনকারীরা। মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজরুল ইসলাম নিশাতের প্রতিবেদন। ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল, তিস্তা ফুলে ফেপে ওঠা মানেই বসতভিটার ভাঙন আর একটু একটু করে নদীর তীর থেকে জনবসতি সরে যাওয়া। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক গবেষণার তথ্য অনুযায়ী যথাযথ পদক্ষেপের অভাবে গত 40 বছরে মূল প্রবাহের 3 থেকে 4 কিলোমিটার দূরে সরে গেছে তিস্তা। ক্রমান্বয়ে বড় হয়েছে বন্যা, ভাঙনের ক্ষয়ক্ষতি আর ঘর হারানো মানুষের সংখ্যা। রান্নাবান্না এই মাছের উপরে করতেছি। আমরা কোনো রকম জীবনটা নিয়ে বাঁচি আছি। বিছনাত ঘুম পারবে পাই না, হলে আস্তে খালি কোনো রকম করে হাঁটাহাঁটি চলাফেরা হয়েছে, চোখে তো দেখিনি। আমরা কোনো তেরান টানার কিছু চাই না, আমরা নদী শাসন চাই। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। ভূরাজনৈতিক নানা সমীকরণ ভেদ করে একই প্রকল্পে ভারতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী হয়েছে চীনও। এই নদী গবেষকের মতে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ঝুলে থাকা প্রকল্পটির ইতি টানা জরুরি। চীন করুক, ভারত করুক কিংবা দুই দেশ একসাথে করুক, এই জুলাইয়ে এই মহাপরিকল্পনা বিষয়ক সমস্ত ধোঁয়াশা দূর হওয়াটা অত্যন্ত জরুরি। অধিকার কর্মীদের মতে চীন ভারত তিস্তা মহাপরিকল্পনায় কিভাবে সমন্বয় করবে সেটি দ্রুত পরিষ্কার করার সময় এসেছে। না হলে এই প্রকল্প ঘিরে যে আশার আলো দেখা যাচ্ছে সেটিতে আবারও ভাটা পড়বে। ভারত কোন পাটে কাজ করবে এবং আর সমগ্র এই কাজটি কিভাবে হবে এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। এটা পরিষ্কার হলেই এই উত্তর জনপদের মানুষ নতুন করে ভাবনা দেখবে এবং নতুন করে স্বপ্ন দেখবে। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে তিস্তা সমাবেশের ডাক দিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের পরিকল্পনা নেওয়া হলেও শুরুই হয়নি কাজ। বন্দরের 6টি জেটি বাংলাদেশ, ভারত ও চীনের করার কথা। 1 জুলাই প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও জানা গেছে অন্য বড় প্রকল্পের মতো ভারত ও চীনের টানাটানির কারণে থমকে আছে কাজ। তবে বন্দর কর্তৃপক্ষ নিয়ে সরাসরি মন্তব্য করতে নারাজ। ব্যবসায়ীরা বলছেন অবকাঠামো সুবিধা না বাড়ায় ক্ষতি হচ্ছে তাদের। আর কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে বিচক্ষণতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। মোংলা বন্দরকে বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর হিসেবে গড়ে তুলতে 2023 সালের সেপ্টেম্বরে একটি প্রকল্প পাশ হয় একনেকে। যেই প্রকল্প অনুযায়ী 6টি নতুন অত্যাধুনিক জেটি তৈরি করার কথা রয়েছে এই মোংলা বন্দর ঘিরে। অথচ গত 11 মাসেও সেই প্রকল্পের কোনো কাজের অগ্রগতি হয়নি। 4283 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল এবছরের 1 জুলাই থেকে। সময় পার হয়ে গেলেও এখনও কাজ শুরু হওয়ার কোনো লক্ষণ না থাকায় ক্ষিপ্ত বন্দরের ব্যবসায়ীরা। বন্দরের ড্রাফট 8 থেকে 10-এ নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করতে হবে, পাশাপাশি জেটি সংখ্যা বাড়াতে হবে এবং প্রাইভেট ডিপো বাড়ানোর জন্য এবং পারমিশন দেওয়ার জন্য বন্দরের চেয়ারম্যানকে নিশ্চিত করতে হবে। গত সেপ্টেম্বরে পাশ হওয়া প্রকল্প ঘিরে হঠাৎ এবছরের জানুয়ারির পর পাল্টে যায় দৃশ্যপট। প্রকল্পটি আবার যাচাই বাছাই করতে বলা হয় নৌপরিবহন মন্ত্রণালয়ে। আটকে যায় বন্দরের উন্নয়ন মহাপরিকল্পনা। সবশেষ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কবে এই প্রকল্প পুনরায় একনেকে পাশ হবে সেটা বলা যাচ্ছে না।
এটা একদিকে গেছিল, পরে আবার আরো কিছু তথ্য চেয়ে আমাদের কাছে পাঠালো, তথ্য দিয়ে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ে দিয়েছি। এখন মন্ত্রণালয় আছে না, তারা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। এটা তো আর আমাদের মন্ত্রণালয় তো আমাদের উপরে, তাই না? সরকার চাইছে নতুন 6টি জেটি নির্মাণ করবে বাংলাদেশ, ভারত ও চীনের 3 কোম্পানি দিয়ে। এরই মধ্যে চীনা একটি কোম্পানি চ্যানেল ড্রেজিং এর কাজ অর্ধেক শেষ করেছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন মোংলা বন্দর উন্নয়ন প্রকল্পটিও তিস্তা প্রকল্পের মতো চীন ভারতের প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হলে প্রকল্পগুলোর বন্টনও কৌশলের সঙ্গে করতে হবে সরকারকে। এক পক্ষ চাচ্ছে যে সবগুলো কাজ তারাই করবে, অন্যদের কাজ আর দরকার নাই বা এরকম, তো সেরকম একটা চাপ আছে, সেরকম একটা লবিং আছে। একজনকে সব দিয়ে দিলে আমরা বিভিন্নভাবে একটা বাধা পড়ে যাব। মোংলায় এখন একসঙ্গে 47টি জাহাজ নোঙ্গর করতে পারে। প্রকল্প বাস্তবায়ন হলে জাহাজ আসবে কয়েক গুণ বেশি। টার্মিনালে কন্টেনার ওঠানামার পরিমাণও বাড়বে কয়েক গুণ। প্রশ্ন হলো 2027 সালে যে কাজ শেষ হবার কথা সেটা তো এখনো শুরুই হলো না, তাহলে স্মার্ট মোংলা বন্দর হবে কবে? তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, বাগেরহাট। বর্ষায় পাহাড় প্রকৃতির অপরূপ সাজ, প্রাণ ফিরেছে ঝর্ণায়। রাঙ্গামাটির প্রাণ প্রকৃতি নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। সন্তানের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি অবাধে ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে সরকারের কতগুলো গাড়ি আছে তার সঠিক সংখ্যাও জানে না অধিদপ্তর। পরিবহন পুল বলছে মোট সরকারি গাড়ির মাত্র 10 ভাগ সরবরাহ করে তারা, বাকি 90% বিভিন্ন উন্নয়ন প্রকল্পের। তবে উন্নয়ন প্রকল্প শেষ হলেও নিয়ম মেনে গাড়ি জমা হয় না পরিবহন পুলে। বাবুল হোসেনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বেইলি রোডে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় নো পার্কিং জোনে সকাল থেকে একটি সরকারি গাড়ি এসি চালিয়ে দাঁড়িয়ে আছে। সেটা কোন মন্ত্রণালয়ের গাড়ি? কৃষি। বাচ্চাকে স্কুলে নামিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ির এসি চালু রেখে ড্রাইভারদের এই অপেক্ষা নিত্যদিনের। সেটা কোন মন্ত্রণালয়ের গাড়ি? কোন স্যারের গাড়ি এটা? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিং মলের মতো একই চিত্র কারওয়ান বাজারেও। 3 জুলাই বুধবার সকালের চিত্র এটি। যেসব সরকারি অফিস কারওয়ান বাজারে নয়, সেসব অফিসের সরকারি গাড়িও বাজার করতে হাজির হয়েছে এখানে। কেন আসছেন এখানে? বাজারে আসছে। স্যার নিজে আসছে নাকি মানে কর্মচারী গেছে? স্যার নিজে। এভাবেই সরকারি গাড়ি এবং জ্বালানি ব্যবহৃত হচ্ছে পারিবারিক কাজে। তবুও এর একটি ব্যাখ্যা দেওয়া যায় যে গাড়িটি বসে নেই, কিন্তু আমরা জানতে চাই বাংলাদেশ সরকারের কতটি গাড়ি রয়েছে এবং সেই গাড়িগুলোর কতটি অকেজো এবং কতগুলো সচল রয়েছে। সেই সংখ্যা জানার জন্য আমরা এখন যাব সরকারি পরিবহন পুলে। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরও সারা দেশে সরকারি অফিসে যানবাহন সরবরাহের কাজটি করে সরকারি যানবাহন অধিদপ্তর। এই ভবনের 3 তলা পর্যন্ত পুরোটাই অচল গাড়ির আস্তানা। তথ্য অধিকার আইনে আবেদন না করলে তথ্য দেবে না এই অধিদপ্তর। আবেদনের পর জানা গেল এখান থেকে সারা দেশে সরবরাহ করা যানের সংখ্যা মাত্র 2500। এর মধ্যে অচল গাড়ির সংখ্যা 63, বাকিগুলো সচল। এখন প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তারা তবে এত গাড়ি পাচ্ছেন কোথায় যা দিয়ে ব্যক্তিগত কাজে পরিবারের চাহিদা মেটাচ্ছে? নথি বলছে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগ নিজেদের চাহিদা অনুযায়ী সরকারের টাকায় গাড়ি কিনে থাকে। আবার উন্নয়ন প্রকল্পের শুরুতেই কেনা হয় নতুন নতুন গাড়ি। নিয়ম হলো প্রকল্প শেষ হওয়ার পরই এসব গাড়ি জমা হবে পরিবহন পুলে, কিন্তু বাস্তবতা বলছে প্রকল্পের মেয়াদ শেষ হয় কিন্তু গাড়ি জমা হয় না। গত 5 বছরে পরিবহন পুলে উন্নয়ন প্রকল্পের গাড়ি জমা হয়েছে মাত্র 150টি। যদিও গত 5 বছরে শুধু উন্নয়ন প্রকল্পের জন্য 50টি মন্ত্রণালয়ে কত হাজার গাড়ি কেনা হয়েছে সেটি জানে না পরিবহন পুল। বর্তমান প্রেক্ষাপটে গাড়িগুলো যদি তারা জমা দেয় আমাদের কাছে, তাইলেই আমরা নিতে পারি। অন্য কোনো মেকানিজম আমাদের হাতে এই মুহূর্তে নাই। সাবেক আমলারা বলছেন অচল গাড়িগুলো নিলামে বিক্রি বা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দিয়ে দেওয়া উচিত। সস্তায় পরিবহন করতে পারে তাহলে তো মানুষের উপকার হয়। আমরা দেখি কক্সবাজার এলাকায় বা পার্বত্য চট্টগ্রাম এলাকায় চাঁদের গাড়ি বলে, তো এগুলো তো চাঁদের গাড়ি তো আরও পুরনো ওইগুলো, তাহলে এগুলো কেন ব্যবহার হবে না? পাশাপাশি সকল মন্ত্রণালয়ের সব ধরনের গাড়ি হিসেবে দায়িত্ব পরিবহন পুলের উপর ন্যস্ত করা গেলে অচল হিসেবে দিনের পর দিন কোটি টাকার গাড়িগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বেশি দামে পণ্য কিনে ব্যবসায়ীদের আস্থা অর্জন, পণ্য না দিয়ে 50 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজিম নামে এক ব্যবসায়ী। চট্টগ্রামের খাতুনগঞ্জে গত 38 বছরে এভাবে এই ব্রোকারদের কাছ থেকে
1000 কোটি টাকা নিয়ে ভারত, মালয়েশিয়া ও কানাডায় পালিয়ে গেছেন অন্তত 100 ব্যবসায়ী। অবৈধ ডিও ব্যবসার কারণেই এমন প্রতারণার ঘটনা নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি পুলিশের। নূরজামাল আপিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 মাস ধরে নাজিম নামে এক ব্যবসায়ীর খোঁজ পাচ্ছে না খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ীরা। এই ব্যবসায়ী অন্তত 22 জন পাইকারের কাছে 61 মেট্রিক টন এলাচ সরবরাহের নামে হাতিয়ে নিয়েছে নগদ 25 কোটি টাকা। এছাড়া তার কাছে অন্যান্য ব্যবসায়ীর আরও অন্তত 25 কোটি টাকা পাওনা রয়েছে। ব্যবসায়ী নাজিম লাপাত্তা হওয়ার পর থেকে ভাই ভাই সিন্ডিকেটের মমতাজ, এসকে ট্রেডিংয়ের কফিল, আলমামুন ট্রেডার্সের মোহাম্মদুল্লাহ এবং কেএম ট্রেডার্সের আবু তৈব খাতুনগঞ্জে আসছে না। তাদের কাছেও ব্যবসায়ীদের কোটি কোটি টাকা পাওনা রয়েছে। যারা টাকাটা মেরে গেছে অধিকাংশ লোক এবার সব ফ্লোডিং, এবং যারা নতুন নতুন ব্যবসায়ী আসছে ওরা না বুঝে ব্যবসা করে এই সমস্যা পড়ে গেছে। 1986 সালে 6 কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারতে পালিয়ে যান বিভূতিভূষণ নামে এক ব্যবসায়ী। সে থেকে শুরু হয় টাকা নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার অপতৎপরতা। এরপর চৌধুরী ব্রাদার্স এবং চৌধুরী এন্টারপ্রাইজের মালিক সবচেয়ে বেশি 148 কোটি টাকা নিয়ে লাপাত্তা হন। গুডউইলের কারণে এখানে লেনদেন হয়। যেমন আমরা যে সমস্ত মোকামগুলোতে পণ্য সরবরাহ করে তাদেরকে অনেককে আমরা চেহারা দেখি না, তাদের গুডউইলের কারণে তাদেরকে পণ্য আমরা বিক্রি করে থাকি। অনুসন্ধানে বের হয়ে আসছে ভাসমান এসব ব্যবসায়ী প্রথম পর্যায়ে বাজারের চেয়ে বেশি দামে পণ্য কিনতে ব্যাপক টাকা বিনিয়োগ করে। সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আস্থা অর্জনের পর শুরু হয় পণ্য সরবরাহ না করে টাকা জমিয়ে রাখার কৌশল। আর এভাবেই মার্কেট থেকে টাকা নিয়ে সটকে পড়েন তারা। তাদের সবারই গন্তব্য ভারত, মালয়েশিয়া ও কানাডা। অনেকে ইন্ডিয়া চলে গেছে, অনেকে কানাডা চলে গেছে, অনেকে মালয়েশিয়া চলে গেছে। আমার একটা পার্টি তো আমার 4.5 কোটি টাকা নিয়ে মালয়েশিয়ার দিয়ে বসে আছে। মার্কেট থেকে 10-20 টাকা বেশি খাওয়ার কারণে কিন্তু যারা লোভী মানুষ তারা 10 টাকা দিকে তাকাইয়ে ওই ফাড়িকে মাল দিচ্ছে। এখন দেখা গেছে যখন পণ্যের দামটা কমে যায় তখন ফাড়ি ওটা সাফার করতে পারে না, একসময় সে পালিয়ে যায়। পুলিশের দাবি খাতুনগঞ্জের তেল চিনি মশলার বাজার পুরোপুরি ডিও নির্ভর। ছোট্ট একটা স্লিপের মাধ্যমে শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে লেনদেন হয় কোটি কোটি টাকা। এই ডেলিভারি অর্ডার বা ডিও কয়েক হাত বদল হয়, দাম বাড়ে পণ্যের। আর এই অবৈধ ব্যবসার জের ধরে টাকাসহ ব্যবসায়ী পালানোর ঘটনা বাড়ছে। বড় ধরনের টাকার অঙ্ক নিয়ে পালিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। তখন ব্যবসায়ীদের মধ্যে বিশেষ টনক নেমেছে, তারা পুলিশেরও সহযোগিতা চেয়েছে এবং আমরা তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি এবং মামলা রুজু করলে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকব। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে 5000-এর বেশি আড়ত রয়েছে। আর প্রতিদিন 1000 কোটি টাকার বেশি লেনদেন হয়। শুরু থেকে এখন পর্যন্ত কোনো রকম নথিপত্র ছাড়াই শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে এই খাতুনগঞ্জে। কিন্তু সে বিশ্বাসও ফাটল ধরেছে। 1000 কোটি টাকার বেশি নিয়ে পালিয়ে গেছে 100-এর বেশি ব্যবসায়ী। আর মূলধন হারিয়ে অনেকটা দিশেহারা সাধারণ ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ভাঙা বাঁধ দিয়ে হু হু করে ঢুকছে কুশিয়ারার পানি, তলিয়ে যাচ্ছে জকিগঞ্জের একের পর এক গ্রাম। এলাকার 80% এলাকা এখন পানির নিচে। এ অবস্থায় মঙ্গলবার এইচএসসি পরীক্ষায় বসা নিয়ে শঙ্কায় সিলেটের শিক্ষার্থী অভিভাবকরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। ভাঙ্গা বাঁধ দিয়ে তীব্র গতিতে ঢুকছে কুশিয়ারা নদীর পানি, তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। প্রতি ঘন্টায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত 2-3 দিন ধরে ডুবে আছে ঘরবাড়ি, দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠান। জকিগঞ্জ উপজেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রধান কেন্দ্র হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ কোমর পানিতে তলিয়ে আছে। এ অবস্থায় বন্যার কারণে 9 জুলাই শুরু হতে যাওয়া পরীক্ষা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। বন্যাতে এখন তো আমাদের ঘরবাড়ি ডুবাইল আছে, এখন তো আমরা কোনোভাবে পড়তে পারছি না। অনেক কলেজে যে তলিয়ে গেছে, অনেক কলেজে আবার আশ্রয় কেন্দ্র, এগুলাই আমাদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। বানের পানিতে ডুবে আছে জকিগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ড।
অনেকেই এখন আশ্রয় কেন্দ্রে, কেউ কেউ মাচা করে ঘরে। জীবন যুদ্ধে টিকে থাকাই যেখানে কষ্টকর, সেখানে পরীক্ষা নিয়ে ভাবতে পারছেন না তারা। পরীক্ষা পেছানোর দাবি অভিভাবক ও জনপ্রতিনিধির। অনেক পরীক্ষার্থী তারা লেখাপড়া করা তো দূরের কথা, তারা ঠিকমতো খাবারও পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না। বন্যা দুর্গত জকিগঞ্জ উপজেলায় পরীক্ষা নেওয়াটা আমার মনে হয় সমীচীন হবে না। আমি অনুরোধ করব ওনারা যেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই এইচএসসি পরীক্ষা, বাচ্চা যারা পরীক্ষা দেবে এই সময়টুকু যেন পুনর্বিবেচনা করার জন্য। তৃতীয় দফা বন্যায় 13 উপজেলা ও সিলেট নগরী মিলিয়ে 8 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সিলেটে শহরে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম, সুনামগঞ্জ সদরে আছেন হিমাদ্রি শেখর ভদ্র ও কুড়িগ্রাম সদরে আছেন বাদশাহ সৈকত। শুরুতেই যাচ্ছি আমিনুলের কাছে। আমরা শুরুতে এখন যাব হিমাদ্রির কাছে। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর হালুয়ারগাঁও এলাকায়। এই এলাকাটি থেকে এখন বন্যার পানি অনেকটা নেমে গেছে এবং সুরমা নদীর পানি সহ জেলার যে 27টি নদীর পানি এখন কমতে শুরু করেছে। পাশাপাশি সুনামগঞ্জে সুরমা নদীর পানি আজ 15 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে বিপদসীমার এবং 7.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমরা যদি দেখাই এই হালুয়ারগাঁও এবং ইসলামপুর এলাকার যে চিত্র, এখানে গত 4-5 দিন আগেও একদম পানিতে টইটুম্বুর ছিল, এখন অনেকটা বাড়িঘর থেকে পানি নেমে গেছে। পাশাপাশি এই যে চিত্রটা হাওর এলাকার একটি স্বাভাবিক চিত্র, বছরের 6 থেকে 8 মাস হাওর এলাকায় এই ধরনের জল বেষ্টিত পানি বেষ্টিত থাকে এবং এই 6 থেকে 8 মাস বাড়িঘরগুলির চিত্র অনেকটা এরকমই হয়। আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে আজকে থেকে বন্যা পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাবে, কারণ আগামী 7-8 দিন আপনার পাহাড়ি ঢল এবং উজানের বৃষ্টিপাত হবে না এবং সেই বৃষ্টিপাত না হওয়ার ফলে অনেকটা দ্রুত উন্নতির দিকে যাবে। এবং আমি কথা বলেছিলাম এখানকার স্থানীয় লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই পানি কিন্তু কমতে শুরু করেছে এবং সেই পানি কমার ফলে তাদের মধ্যে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। কারণ এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জে গেল 15 দিন যাবত আসলেও তেমন রৌদ্রের দেখা মিলছে না, কারণ এখনও আকাশ মেঘাচ্ছন্ন রয়ে গেছে এবং হাওরগুলি পানিতে পরিপূর্ণ হয়ে আছে এবং নদীগুলি হাওর পরিপূর্ণ হয়ে আছে। এবং আমরা এখানকার যে প্রাকৃতিক অবস্থান, অর্থাৎ এর পাশে সুনামগঞ্জের পাশে রয়েছে মেঘালয় পাহাড় এবং মেঘালয় পাহাড় থেকে যে উজানের ঢল নেমে আসে, সেই ঢল কিন্তু এখন নামা বন্ধ হয়ে আছে এবং আমরা যে ঢল, সেই ঢলের বন্ধ হওয়ার কারণে বন্যা পরিস্থিতি অনেকটা দ্রুত উন্নতি হচ্ছে। কারণ আমরা এই গেল 10 দিনের মধ্যে সুনামগঞ্জ দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত হলো এবং সেই পরপর দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত হওয়ার ফলে এই এলাকার সড়ক যোগাযোগ, রাস্তাঘাট সমস্ত কিছু একটা বিপদ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এবং পাশাপাশি আমরা যদি বলি যে সুনামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলিও পানিতে নিমজ্জিত হয়ে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তো এই ছিল সুনামগঞ্জের হালুয়ারগাঁও এলাকা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর এবং আমরা এখন চলে যাচ্ছি সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানতে সহকর্মী আমিনুল ইসলামের কাছে। গেল কয়েকদিন ধরেই সিলেটের যে বন্যা পরিস্থিতি সেটি কিছুটা উন্নতির দিকে গেল। যে কয়েক ঘন্টা যদি বলি, গেল কয়েক ঘন্টার মধ্যে ভারী কোনো বৃষ্টিপাত নেই এবং গেল 24 ঘন্টার যে রিডিং রয়েছে পানি উন্নয়ন বোর্ডের, সেই 24 ঘন্টার রিডিংয়ে সুরমা নদীর পানি যত সময় যাচ্ছে সেই সময়ের মধ্যে কমছে এবং শুধুমাত্র সুরমা নয়, কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার নিচের দিকে নামছে এবং যদিও এখন পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার সিলেট পয়েন্টে বিপদসীমার নিচে রয়েছে, তবে কুশিয়ারা নদীর পানি নামতে কিছুটা সময় নিচ্ছে এবং এটি বিপদসীমা থেকে নেমে আসতে হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে যদি ভারী বৃষ্টিপাত না থাকে এবং চেরাপুঞ্জিতে যদি এই ঢলের পানি নতুন করে ভারতের পানি যদি বাংলাদেশে প্রবেশ না করে, তাহলে হয়তো কুশিয়ারার পানিও নেমে যাবে। অনেক এলাকায় আমরা গতকালও দেখেছি রোদের দেখা মিলেছিল, আজকেও সকালের দিকে কিছুটা রোদ ছিল, এই মুহূর্তে আবারও মেঘলা আকাশ। তবে এই যে পরিস্থিতি যতটা উন্নতি হচ্ছে, মানুষের যে ডুবে থাকা বাড়িঘর নদীর তীরবর্তী এবং হাওর তীরবর্তী, সেসব জায়গা থেকে পানি নামলেও মানুষের ভোগান্তি কিন্তু কমেনি। মানুষ কিন্তু নতুন করে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায়, তাদের ঘর বাড়িগুলো মেরামত করতে হবে, তাদের আগের যে আবাসস্থল সেটিকে আবারও আগের স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে তাদের খরচের প্রয়োজন রয়েছে। যদিও নিম্নবিত্ত পরিবার যেগুলো রয়েছে তাদেরকে কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণে আসলে তাদের কিছুটা সময় লাগবে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যেসব জায়গাতে আশ্রয়কেন্দ্র রয়েছে
সেসব আশ্রয়কেন্দ্রে খাবার সরবরাহের পাশাপাশি মানুষকে ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম, অর্থাৎ আপনারা জানেন যে অনেক জায়গাতে টিনের বেড়া নষ্ট হয়ে গিয়েছে, সেখানে ঢেউ টিন বিতরণ, পাশাপাশি খাবার বিতরণ সহ নানা ধরনের কার্যক্রম আসলে সরকারের পক্ষ থেকে জনপ্রতিনিধি পর্যায় থেকে করা হচ্ছে। তো এখন পর্যন্ত নদীগুলো যেগুলো রয়েছে, নদীগুলোতে আমরা এখনো কিছুটা ঢলের পানি দেখছি। এটি হয়তো বন্ধ হতে আরো কিছু সময় লাগবে। আপনারা জানেন যে সিলেট অঞ্চলে এই মেঘালয়ে বৃষ্টিপাত হলেই মেঘালয়ের যে পানির স্রোতটি সেটি সুরমা নদী হয়ে কুশিয়ারা নদী হয়ে প্রবাহিত হয় সুনামগঞ্জ অংশে, সিলেট অংশে এবং মৌলভীবাজার অংশে। এই যে পাহাড়ি নদীগুলো রয়েছে, সেই পাহাড়ি নদীগুলোর পানি ক্রমশ হারে আসলে আমরা দেখি যে কখনো বাড়ছে কখনো কমছে। তো এই অবস্থা আসলে চলতে থাকবে পুরো এই যে বর্ষা মৌসুম জুড়েই, এবং বর্ষা মৌসুমে কিছুটা ভোগান্তি আসলে থাকে। তো সব মিলিয়ে আসলে গেল কয়েকদিন ধরেই আমরা সিলেট অঞ্চলের এই পরিস্থিতির খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে কিছুটা আতঙ্ক রয়েছে সাধারণ মানুষের, আবার যদি বড় ধরনের বন্যা হয়ে যায়। তো আমরা একটু কুড়িগ্রামের খবর জানতে চাই। কুড়িগ্রামে আমাদের সহকর্মী রয়েছেন বাদশা, সেখান থেকে তিনি আসলে কুড়িগ্রামের পরিস্থিতি জানাবেন। বাদশা, এই মুহূর্তে রয়েছে কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি গ্রামে। এই গ্রামটির নাম হলো ঘনেশ্যামপুর। যে বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছে, এই বাড়িটি কিন্তু আসলে হাঁটু পানির উপরে নিমজ্জিত, হাঁটু পানি হয়ে গেছে। এবং আমি যদি দেখাই যে এই বাড়ির যে ঘরগুলো রয়েছে, ঘরের ভিতরেই কিন্তু এই বাড়ির যে পোষা প্রাণী, পশু পাখি সেগুলো রেখেছে, এবং এই বাড়ির যে গরু ছাগল সেগুলো কিন্তু উঁচু জায়গায় রাখা হয়েছে। আর এই বাড়িতে অবস্থান করছেন এই বাড়ির বাসিন্দারা, তারা কিন্তু অতি কষ্টে দিন যাপন করছে। তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা চুলো, যে রান্নার চুলো সেটি কিন্তু উঁচু করে রেখেছেন, এবং সেখানেই খুব কষ্ট করে একবেলা রান্না করে তারা 3 বেলা খাচ্ছেন। আর পাশাপাশি যে তাদের থাকার জায়গা সেটিও কিন্তু উঁচু করা হয়েছে, সেই উঁচু জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন, এবং বাইরে বের হলেই কিন্তু তাদেরকে পানিতেই ভিজতে হচ্ছে। এরকম অবস্থা কিন্তু শুধু যে এই ঘনেশ্যামপুর সেটি নয়, এটি হলো কুড়িগ্রামের 5টি উপজেলা রয়েছে। কুড়িগ্রাম সদর, চিলমারি, উলিপুর এবং রৌমারী, রাজীবপুর উপজেলায় কিন্তু এই ব্রহ্মপুত্রের অববাহিকার দৃশ্য কিন্তু এরকমই। আর এর চেয়ে ভয়াবহ দৃশ্য হলো কুড়িগ্রামের যে দ্বীপচর যেগুলো রয়েছে, নদীর মাঝের যে চরগুলো, সেই চরগুলো কিন্তু আরো ভয়াবহ অবস্থায় রয়েছে। সেই চরগুলোতে আমরা ঘুরে দেখেছি গত 2-3 দিন থেকে সেই চরের যে ঘরগুলো রয়েছে, সেই ঘরের চাল পর্যন্ত পানি উঠে গেছে, এবং সেখানকার বেশিরভাগ বাসিন্দা কিন্তু উঁচু এলাকায় এবং আশ্রয় কেন্দ্রে চলে গেছে। আর অনেকেই কিন্তু রয়েছেন নৌকার উপর ভাসমান অবস্থায়, কেননা তারা জানিয়েছেন যে তাদের এই ঘর বাড়ি বা কিছু আসবাবপত্র সেখানে রয়েছে, সেগুলো যদি ভেসে যায় সেজন্যই সেগুলো পাহারা দেওয়ার জন্য তারা সেখানে রয়েছে। আর পাশাপাশি যদি বলি যে ব্রহ্মপুত্রের অববাহিকার চরাঞ্চল ছাড়াও যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, সেগুলো রাস্তাঘাট যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু প্লাবিত হয়ে পড়েছে, এবং সেখানে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। আর এই বন্যা পূর্বাভাস কেন্দ্রের যে পূর্বাভাস দেয়া হয়েছে যে নদ নদীর পানি আরো বাড়তে পারে, সেই পানি বৃদ্ধি পেলে কিন্তু আরো যে দুর্ভোগ বাড়বে, এবং যত দীর্ঘ হবে এই বন্যা ততই কিন্তু দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে, এই পূর্বাভাস দিয়েছে। আর যে ত্রাণ দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে সেটি কিন্তু পর্যাপ্ত নয়। আরো যেহেতু 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী, তাদের জন্য আরো ত্রাণ অর্থাৎ শুকনো খাবারের এবং বিশুদ্ধ পানির খুব প্রয়োজন হয়ে পড়েছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুনামগঞ্জ, সিলেট ও কুড়িগ্রাম থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানে বেড়েছে পাহাড় ধসের সংখ্যা। ঝুঁকি জেনেও নিজেদের বসতি ছেড়ে যেতে নারাজ বাসিন্দারা, আর ক্ষয়ক্ষতি এড়াতে সরিয়ে নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। সোহেল কান্তিনাথের ছবিতে এন.এ. জাকিরের রিপোর্ট। পাহাড়ের পাদদেশে কাঁচা ঘর নির্মাণ করে বাস করছে মানুষ। যে কোনো সময় মাটি ধস হয়ে রয়েছে চাপা পড়ার ভয়। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় আবারও পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে বান্দরবানে। অথচ জেলার সবগুলো উপজেলাতেই অপরিকল্পিতভাবে পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে বসতি। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে শহরে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। তবে ঝুঁকি জেনেও নিজেদের বসতি ছেড়ে যেতে নারাজ বাসিন্দারা। সমতল জায়গার কে নিবার তো আমার তো এত সমর্থন নাই, বাধ্য হয়ে আমরা পাহাড় নিয়ে আমরা স্থগিত আছি। সরকারের
আশ্রয় কেন্দ্র লইতে খদ দে এখন আশ্রয় কেন্দ্রের মাঝে ছেলে মাইয়া লই খোঁজিন চাইতে বৃষ্টি পড়লে বেশিরভাগ একটু বাচ্চা কাচ্চাকে নিয়ে মানে টেনশন বেড়ে যায় আর কি। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য জেলায় 214টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। গত এক সপ্তাহ আগেও কিন্তু আমরা সকল উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে একটি বরাদ্দ প্রদান করেছি, গতকালকেও আমরা একটি বরাদ্দ প্রদান করেছি। পাশাপাশি আপনার আশ্রয় কেন্দ্র তালিকা আমরা ভেরি স্পেসিফিক্যালি করেছি। জেলা প্রশাসনের তথ্য মতে গত 10 বছরে বান্দরবানে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 64 জন। সবশেষ 29 জুন নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়। এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। 215 কোটি টাকা ব্যয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত দেশের সর্ববৃহৎ আইকনিক রেল স্টেশনে ধরা পড়ছে নানা ত্রুটি। বৃষ্টি হলেই স্টেশনের ভেতরে বেশ কয়েকটি অংশে পড়ছে পানি। প্ল্যাটফর্মে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস ঠিকাদার প্রতিষ্ঠানের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সোজাউদ্দিন রুবেল। সামনে ঝিনুক, ভেতরে মুক্তা, আর পেছনেই দৃষ্টিনন্দন এক রেল স্টেশন। দেখলে আটকে যাবে চোখ। কক্সবাজারে নির্মিত চোখ জুড়ানো অসাধারণ নির্মাণ শৈলী আর কারুকাজের এই আইকনিক রেল স্টেশন। 29 একর জমির উপর নির্মিত স্টেশনটিতে ব্যয় হয়েছে 215 কোটি টাকা। স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ হলেও এখন ধরা পড়ছে নানা ত্রুটি। কয়েকটি স্থানে পড়ছে বৃষ্টির পানি, এমনকি স্টেশনের ভেতরে চলন্ত সিঁড়ির আশপাশ কাচের গ্লাসে কিংবা ফ্লোরে বেশ কয়েকটি স্থানে বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে, যা সময় সংবাদ ভিডিও ধারণ করতে চাইলে প্রথমে বাধা দেয়। পরে বৃষ্টির পানি মুছে ফেলার চেষ্টা করা হলেও অনবরত ফোঁটা ফোঁটা বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে ফ্লোর। আইকনিক স্টেশন থেকে বের হতে আরও ভয়াবহ দৃশ্য। একদিকে বৃষ্টি হচ্ছে আর আইকনিক স্টেশনের ছাদের পানিতে ভিজে যাচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম। রিজার্ভ ট্যাঙ্কের পানি ভর্তি হয়ে উপর দিয়ে বের হয়ে আসছে। শ্রমিকরা চেষ্টা করছেন পানি নিষ্কাশনের। না, ওটা তো পানি পড়বে না, কাজ চলমান আছে, উপরে কাজ করতেছে। এটা 5টা মানে কাজ চলতেছে, এখন ওয়ার্লিং হয়ে গেলে এটা আশা করি আর হবে না। এটা আইকনিক রেল স্টেশনে সপ্তাহে 6 দিন ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস। ছাদের পানিতে প্ল্যাটফর্ম ভেজায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। প্ল্যাটফর্মে বসে আমার ফ্রেন্ডের পিছনটা কিন্তু পুরোটাই ভিজে গেছে। তাহলে এই অবস্থা যদি আছে তাহলে এত কোটি টাকা খরচ করে রেল স্টেশন করে আর লাভটা কি হলো? ট্রেন যতক্ষণ ছাড়তে বসতে হবে, তাই না, ওয়েটিং করতে হবে। সো এখানে যদি পানি লেগে থাকে তাহলে সত্যি প্রবলেম হয়। তো এটা যদি দেখা হয় বেশি ভালো হতো আর কি, পর্যটকরা আসতো। ত্রুটির বিষয়টি স্টেশন কর্তৃপক্ষ স্বীকার করলেও ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি পুরো কাজ এখনও রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়নি। সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে। স্টেশনের ভিতরে হয়তো 2-1 জায়গায় আমি দেখছি যে কিছু বৃষ্টির ফোঁটা আপনার লিকেজ আছে, এগুলো তারা সমাধানেরও চেষ্টা করছে, আমাকে ওনারা অবগত করেছে। রেইন ওয়াটারের যে প্রবলেমটা আমরা নিয়ার অ্যাবাউট টু কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে গেলে আশা করতেছি যে এই প্রবলেমটাও আর থাকবে না, যাত্রীদেরও ভোগান্তি হবে না। 2023 সালের 11ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2000 কক্সবাজার রেলপথ উদ্বোধনের পর আইকনিক রেল স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে চড়েন। 2024 সালে 30 জুন কাজের মেয়াদ শেষ হলেও পরে তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। সোজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নতুন সিম কার্ড ইস্যু নিয়ে বিটিআরসির দীর্ঘসূত্রিতায় অসন্তুষ্ট মোবাইল অপারেটররা। তাদের অভিযোগ 2 সপ্তাহের কাজ শেষ হয় না 2 মাসেও। এ কারণে বাজারে ছাড়া যাচ্ছে না প্রয়োজনীয় সিম কার্ড। এতে তাদের ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। শুভ খানের রিপোর্ট। চলতি অর্থ বছরের বাজেটে প্রতিটি সিম কার্ড বা ই সিমের ভ্যাট 200 থেকে বাড়িয়ে 300 টাকা করেছে সরকার। সূত্র বলছে বছরে 4 মোবাইল অপারেটর মিলে গড়ে 4.5 কোটি সিম কার্ড বাজারে ছাড়ে। এ খাত থেকে সরকারের আয় হয় প্রায় 1000 কোটি টাকা। নতুন করে ভ্যাট বাড়ানোয় এ খাতে যোগ হবে আরও অন্তত 450 কোটি টাকা। তবে অপারেটরদের অভিযোগ সরকার রাজস্ব বাড়ানোর চেষ্টা করলেও উল্টো পথে হাঁটছে বিটিআরসি। নিয়ম অনুযায়ী নতুন সিমের জন্য নম্বর উল্লেখ করে তা অনুমোদনে বিটিআরসির কাছে আবেদন করতে হয় অপারেটরদের। এরপর নিয়ন্ত্রক সংস্থা যাচাই বাছাই করে অনুমতি দেয়। অপারেটরদের অভিযোগ এই নতুন সিম ইস্যু করতে 2 থেকে 2.5 মাস সময় নেয় বিটিআরসি, যা সর্বোচ্চ 2 সপ্তাহের বেশি লাগার কথা নয়। এনবিআর চাচ্ছে একদিকে রেভিনিউ বাড়তে,
কিন্তু আমরা আরেকদিকে দেখছি যে নাম্বার অ্যালোকেশন না করার কারণে গত বছরের তুলনায় এই বছর আমাদের গ্রস অ্যাড 50% কমে গেছে। 2 সপ্তাহের মধ্যে যদি আমরা পেতে পারি তাহলে আমাদের প্ল্যানিং প্রসেসটাও তাহলে এরকম করে করা যায় আর কি। অপারেটররা বলছে সিমের প্লাস্টিক ও চিপ কেনা এবং কমিশন সহ বাজারে ছাড়তে প্রতিটি সিমে অন্তত 550 টাকা খরচ হয়। ভ্যাট বাড়ায় ভর্তুকি কমিয়েছে অপারেটররা। কাস্টমার এসে খোঁজে মাগনা সিম, আমাদের কাছে ফ্রি সিম নাই, এখন কিনা পড়ে 341 টাকা, প্রতিটা সিম 100 টাকা করে বাড়াইছে। আমাদের মতো যারা মধ্য শ্রেণীর লোক আছে তারা তো এত দাম দিয়ে কিনতে পারতেছে না। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন দ্রুত নতুন সিম ইস্যু করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সিমের নতুন নাম্বারটা আমি এটা বলে দেবো যাতে দ্রুত করে। বর্তমানে 4 মোবাইল অপারেটর মিলে সিম কার্ডধারীর সংখ্যা 19,50,00,000 লাখ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নতুন করে গ্যাস সংকট দেখা দিয়েছে। এ কারণে উৎপাদন কমে গেছে 23 থেকে 30 মেগাওয়াট বিদ্যুৎ। এছাড়া স্ট্রিম টারবাইন বিকল থাকায় 50 মেগাওয়াটের আরেকটি ইউনিটও বন্ধ হয়ে গেছে। সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কর্তৃপক্ষের। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। চাঁদপুরে 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিকল হয়ে পড়া যন্ত্রাংশ প্রতিস্থাপন করা হয় 3.5 মাস আগে। এতে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত করা হয় মূল ইউনিট, যেখানে রয়েছে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা। কিন্তু নতুন করে সৃষ্টি হয় গ্যাস সংকট, ফলে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এদিকে যন্ত্রাংশ অকেজ হওয়ায় 50 মেগাওয়াট স্ট্রিম টারবাইন ইউনিটও বর্তমানে বন্ধ। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে একটি ইউনিট পুরোপুরি বন্ধ। এর মধ্যেই গ্যাসের চাপ বাড়াতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে। তবে গ্যাস সংকট সমাধান ও বিকল ইউনিট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় কর্তৃপক্ষ। গ্যাসের অভাবে আমরা পূর্ণ ক্ষমতায় 100 মেগাওয়াট চালু করতে পারতেছি না। ইতিমধ্যে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে একটা চিঠি দেওয়া হয়েছে। স্টিম টারবাইন ইউনিটটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই মাসের অর্থাৎ জুলাই মাসের 15 তারিখে কাজ শুরু করবেন। 40 থেকে 35 দিনের কাজ, তার মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আশা করি সে বাড়তি যে 50 মেগাওয়াট সেটাও আমরা জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবো। 2012 সালের মার্চ থেকে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দীর্ঘ 14 বছর পর ব্রিটেনের সরকার গঠন করছে লেবার পার্টি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার দায়িত্ব বন্টন শুরু করেছেন কেয়ার স্টারমার। ব্রিটিশ ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন র্যাচেল রিভস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বন্ধু ডেভিড ল্যামির কাছে। অন্যদিকে প্রথম মুসলিম নারী হিসেবে আইন ও বিচারমন্ত্রী হয়েছেন আরব বংশোদ্ভূত শাবানা মাহমুদ। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেন লেবার নেতা প্রধানমন্ত্রী কেইর স্টারমার। মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন অ্যাঞ্জেলা রায়নারকে। এদিকে ব্রিটিশ ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন র্যাচেল রিভস। নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বলেন, অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়া তার জন্য সম্মানের। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োগ পেয়েছেন ডেভিড ল্যামি। কৃষ্ণাঙ্গ এই লেবার নেতার আরেকটি পরিচয়, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বন্ধু। ডেভিড 2 বছরের বেশি সময় ধরে লেবার পার্টির আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইভেট কুপার পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। 1969 সালে জন্ম নেওয়া এই ব্রিটিশ রাজনীতিবিদ 2009 সালে কর্মসংস্থান ও পেনশন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে প্রথম মুসলিম নারী হিসেবে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরব বংশোদ্ভূত শাবানা মাহমুদ। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জন হ্যালি। অন্তরা সেন, সময় সংবাদ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ সন্ধ্যা 6টা অবধি চলার কথা থাকলেও 3 দফায় 2 ঘন্টা করে বাড়ানো হয় এই সময়। এতে ভোট শেষ হয় স্থানীয় সময় রাত 12টায়। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছে 58,638টি কেন্দ্রে। শনিবার আসবে চূড়ান্ত ফল। ভোটের পরিসংখ্যানে বেরিয়ে আসবে কে হবেন ইরানের আগামী দিনের প্রেসিডেন্ট। এদিকে দ্বিতীয় দফার ভোটে প্রার্থী হয়েছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও রক্ষণশীল প্রার্থী সাইদ জালিলি।
বর্ষায় অপরূপ রূপে সেজেছে পাহাড় ও প্রকৃতি, প্রাণ ফিরেছে ঝর্ণায়। প্রকৃতির এই রূপ উপভোগ করতে প্রতি বছর রাঙামাটিতে ভিড় করে হাজারো পর্যটক। তবে এবার এখনও প্রত্যাশিত পর্যটকের আগমন ঘটেনি বলে দাবি ব্যবসায়ীদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। শত ফুট উপর থেকে পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে জল। ঝর্ণার কোলে অবগাহনে তৃপ্তি খুঁজছেন পর্যটকরা। রুক্ষতা কাটিয়ে বর্ষায় চেনা রূপে ফিরেছে রাঙামাটি। শুধু কাপ্তাই হ্রদ নয়, বর্ষায় যৌবন ফিরে পেয়েছে পাহাড়ের সব ঝর্ণা। প্রতিটি পাহাড় থেকে ঝরে পড়ছে স্নিগ্ধ জলধারা। সেই জলধারার টানে সুবলং ঝর্ণায় ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। ভালো লাগতেছে, বিশেষ করে এই ঝর্ণাতে অনেক সবাই মিলে মজা করতেছে। যখনই আপনার বর্ষাকাল শুরু হয়, মানে ঝর্ণাগুলো যখন পরিপূর্ণ থাকে, তখনই আমরা চলে আসি এখানে। দেখা যায় এখানে লোকজন বহুত দূর থেকে আসে। জলে টইটম্বুর কাপ্তাই হ্রদ। ঝুলন্ত সেতু ঘাটে নোঙর করে আছে সারি সারি যন্ত্রচালিত নৌকা। পর্যটকের অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন চালকরা। তবে কিছু সংখ্যক পর্যটক শান্ত জলে ভেসে ভেসে উপভোগ করছেন মেঘ পাহাড়ের মিতালি, যাদের মধ্যে স্থানীয়দের উপস্থিতি বেশি। যারা ঘুরতে আসেন তারা বর্ষার সময়টা চয়েস করবেন, তাহলে আপনার রাঙামাটির প্রকৃত রূপটা দেখতে পাবেন। লেকের পানি আছে, ঝর্ণার পানি আছে, মানে সব দিক থেকেই আমার কাছে অনেক ভালো লাগতেছে। এবারের বর্ষায় এখনো প্রত্যাশিত পর্যটকের আগমন ঘটেনি বলে দাবি ব্যবসায়ীদের। বর্ষার অনুপাতে যে যতটুকু থাকার দরকার সেরকম প্রত্যাশা আমরা পাচ্ছি না। আশা করছি সামনের দিকে বৃষ্টিও বাড়বে, বর্ষার শেষে আমাদের টুরিস্টের আগমন আরও বাড়বে। হ্রদ পাহাড়ের মিতালি উপভোগ করতে প্রতি বছর রাঙামাটি ভ্রমণ করেন 5 লাখের বেশি পর্যটক। সময় সংবাদ, রাঙামাটি। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারত চীনের টানাটানিতে ঝুলে আছে তিস্তা মহাপরিকল্পনা। থমকে মোংলা বন্দর সম্প্রসারণের কাজও। কূটনৈতিক বিচক্ষণতায় প্রকল্প বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। কেন আসছেন এখানে? কে আসছে? কেন বাচ্চাকে নিতে? সন্তানদের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে অবাধে ব্যবহার। প্রকল্প শেষ হলেও নিয়ম মেনে জমা হয় না পরিবহন কুলে। গাড়ির প্রকৃত সংখ্যাও জানে না অধিদপ্তর। কুশিয়ারার পানিতে ভাসছে জকিগঞ্জ। সিলেটে কেন্দ্র ডুবে থাকায় মঙ্গলবার এইচএসসি পরীক্ষায় বসা নিয়ে শঙ্কা। উত্তরে বন্যা পরিস্থিতির আরও অবনতি। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।